তো ছাত্রছাত্রীরা সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা এসএন এবং ই এই দুটো দেখব। এসএন এবং ই যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সবগুলো ভিডিও একটু পাওয়ার জন্য বা নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এটা আশা করি যে তুমি যতদিন ইন্টার এবং অ্যাডমিশনে আসো ক্লাসগুলো ইনশাআল্লাহ তোমার কাজে লাগবে। ঠিক আছে, তো যাই হোক আমরা এসএন এবং ই শুরু করি। এস তেসে সাবস্টিটিউশন, এন তেসে নিউক্লিওফাইল, সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল তার মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আর ইতে হচ্ছে এলিমিনেশন। এলিমিনেশন মানে হচ্ছে কি অপসারণ বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, আর এটা হচ্ছে অপসারণ। তাহলে নিউক্লিওফিলিক জিনিসটা কি? প্রতিস্থাপন তো আমরা বুঝি যে একে সরাই ওকে বসাবো, ওকে সরাই একে বসাবো এটা। আর অপসারণ আমরা বুঝি যে একবার দুজনকে টোটালি জায়গা থেকে আমরা উঠাই দেবো, টোটালি বাদ দিয়ে দেবো, এটা হচ্ছে এলিমিনেশন বা অপসারণ। কিন্তু নিউক্লিওফাইল কি? তো নিউক্লিওফাইল জানতে গেলে আমাদেরকে দুটো টপিকস একসঙ্গে জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। দেখো ইলেকট্রোফাইল, এই যে ফাইল, ফাইল কথা রয়েছে ফিলিংস কথা থেকে। ফিলিংস মানে কারোর প্রতি একটা আকর্ষণ অনুভব করা, সেটা হচ্ছে ফিলিংস। তাহলে ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ যে প্রদর্শন করবে তাকে বলা হবে হচ্ছে ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল তিনভাবে হতে পারে। একটা হচ্ছে ধনাত্মক চার্জ আছে এমন কেউ, ধনাত্মক চার্জ তার মানে তার ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে সেহেতু অবশ্যই সেই ইলেকট্রনের প্রতি একটা আকর্ষণ দেখাবে। H+, H3O+, SO2+, Br+, ব্রোমোনিয়াম আয়ন বলা হয় একে, NO2+, নাইট্রোনিয়াম আয়ন, ঠিক আছে, অ্যামোনিয়াম আয়ন, CH3, এটা হচ্ছে মিথাইল কার্বনিয়াম আয়ন, ইত্যাদি ইত্যাদি আর কি। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর হচ্ছে প্রশম। এমন কিছু প্রশম যৌগ যাদের অষ্টক অপূর্ণ আছে, অষ্টক পূর্ণ করতে পারেনি, যৌগ গঠন হয়ে গেছে কিন্তু অষ্টক পূর্ণ করতে পারেনি, তাদেরকে বলা হয়েছে সেগুলো ইলেকট্রোফাইল হবে। যেমন ব্রোনের যত যৌগ আছে BF3, ব্রোনের সর্বশেষ শক্তি স্তরে আমরা জানি ইলেকট্রন থাকে 3টা, আর ফ্লোরিনের সঙ্গে শেয়ার করেছে আর 3টা, তাহলে টোটাল ইলেকট্রন তা হলো 3 আর 3 6টা। এই অবস্থায় সে যৌগ গঠন করতে পেরেছে কিন্তু অষ্টক ফুলফিল হয়নি। অষ্টক পূর্ণ করতে গেলে ওর আরও 2টো ইলেকট্রন প্রয়োজন, যে 2টো ইলেকট্রন সে এখনও গ্রহণ করতে পারে, তাই এটা একটা ইলেকট্রোফাইল। তাহলে বোরনের যৌগ সবই বলেছি আমি, BOH3 এটা হবে। বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়ামের সর্বশেষ শক্তিশালী ইলেকট্রন আছে 2টা, ক্লোরিনের সঙ্গে শেয়ার করেছে আর 2টা, তাহলে টোটাল ইলেকট্রন হলো 4টা। তাহলে ওর আরও 4টি ইলেকট্রন দরকার যদি সে অষ্টক পূর্ণ করতে চায়, তাহলে এটাও একটা ইলেকট্রোফাইল হবে। AlCl3 একইভাবে অ্যালুমিনিয়ামের 3টা, ক্লোরিনের সঙ্গে শেয়ার করেছে আর 3টা, 6টা, অষ্টক অপূর্ণ আছে। কার্বনিল মূলক গঠিত যত যৌগ আছে এরা সবাই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করতে পারে। আর অবস্থান্তর মৌল যাদের ফাঁকা ডি অরবিটাল আছে, এই ফাঁকা ডি অরবিটালে তারা কাউকে ইলেকট্রন শেয়ার করার জায়গা দিতে পারে, জায়গাটা কিন্তু তার ফাঁকা পড়ে আছে, সো সে ওখানে চাইলে ইলেকট্রনকে গ্রহণ করতে পারে। তাহলে যেহেতু সে তার ফাঁকা জায়গাতে ইলেকট্রন গ্রহণ করতে পারে, সেহেতু অবস্থান্তর মৌলসমূহ আমাদের ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর কথা হচ্ছে কি যে ব্যাখ্যা নাই, জাস্ট তোমাকে মুখস্থ করতে হবে, কোনো ব্যাখ্যা নেই এখানে যে এরা দুজন কেন ইলেকট্রোফাইল, কোনো ব্যাখ্যা নাই, জাস্ট তুমি মুখস্থ করে ফেলো SO3 আর FeCl3। ঠিক আছে, এই 3টা হচ্ছে এই 2টা হচ্ছে ইলেকট্রোফাইল, মুখস্থ, ব্যাখ্যা নাই। এবার আসো নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল হচ্ছে কি কেন্দ্র তথা আমাদের ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ আছে এমন কেউ, ধনাত্মক চার্জের প্রতি বা কেন্দ্রের প্রতি আকর্ষণ আছে এমন কাউকে আমরা বলতেছি হচ্ছে নিউক্লিওফাইল। ঠিক আছে, তাহলে ধনাত্মক আছে চার্জ আছে এমন যে কেউ হবে, তাহলে আমাদের ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ কে দেখাবে? যে নিজে ঋণাত্মক, সেই ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ দেখাবে। তাহলে F-, OH-, Cl-, CH3-, ঠিক আছে, এরা সবাই হচ্ছে নিউক্লিওফাইল, কারণ এদের ঋণাত্মক চার্জ, নেগেটিভ চার্জে চার্জিত এরা। আচ্ছা, প্রশম ইলেকট্রোফাইলও হতে পারে, প্রশম নিউক্লিওফাইল হতে পারে, কিন্তু এদের ক্ষেত্রে কী হতে হবে? অষ্টক পূর্ণ হয়ে আরও বেশি থাকতে হবে। যেমন H2O, পানি অষ্টক পূর্ণ হয়ে যাওয়ার পরেও 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এখান থেকে সে 1 জোড়া কাউকে না কাউকে দিয়ে দিতে পারে। তাহলে যেহেতু 1 জোড়া ইলেকট্রন তার দেওয়ার ক্ষমতা আছে, সেটি অবশ্যই নিউক্লিওফাইল। অ্যামোনিয়া অর্থাৎ নাইট্রোজেনের ত্রিযোজী অবস্থায় নাইট্রোজেনের যত যৌগ আছে সবই। PH3 ফসফরাসের ত্রিযোজী অবস্থায় যত যৌগ আছে সবই 1 জোড়া করে মুক্ত ইলেকট্রন থাকে। অ্যালকোহল
এরা নিউক্লিওফাইল। এছাড়া দ্বিবন্ধন ও ত্রিবন্ধনযুক্ত যত যৌগ মানে যাদের পাই বন্ধন আছে আর কি, এরা সবাই নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, তো এই আছে আমাদের ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল। তো এই পর্যন্ত যদি তোমাদের কোনো অসুবিধা বা বুঝতে যদি প্রবলেম থাকে তো আমাকে একটু কমেন্ট করে দেবা ভিডিওতে, দিলে আমি তোমাদের এগুলো উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো আসো এবার আমরা এসএন ও ই এর একটু তুলনা করি। তুলনার মাধ্যমে আমরা এসএন এবং ইটা বিস্তারিত পড়ব। ঠিক আছে, আচ্ছা, তো এসএনকে আমি তোমাদেরকে কী বলছিলাম যে এসএন মানে হচ্ছে আমাদের প্রতিস্থাপন, আর ইতে হচ্ছে এলিমিনেশন, অপসারণ। তো এই দুজনকে জানার আগে আমাদেরকে একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে কি ডিগ্রি। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি যৌগ কাকে বলে। আর আমাদেরকে জানতে হবে আলফা কার্বন কি, বিটা কার্বন কি, ডেল্টা কার্বন কি, এগুলো আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, কারণ এগুলো না জানলে আমাদের ওইটা বুঝতে একটু প্রবলেম হয়ে যাবে। তাহলে আগে আমি ওইটাতে আসি। দেখো CH3 CH2 Cl, এই যে একটা অ্যালকাইল হ্যালাইডকে আমি এখানে লিখেছি, তোমরা মনে হয় সবাই দেখতে পাচ্ছ। ঠিক আছে, CH3 CH2 Cl। যে কার্বনের সঙ্গে হ্যালোজেন বা কার্যকরীমূলক বা দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে ওই কার্বনকে বলা হয় আলফা কার্বন। আবারও বলি, যে কার্বনের সঙ্গে হ্যালোজেন বা কার্যকরীমূলক বা দ্বিবন্ধন ত্রিবন্ধন যদি থাকে তাহলে সেই কার্বনকে বলা হয় হচ্ছে আলফা কার্বন। তাহলে এই কার্বনের সঙ্গে ক্লোরিন হ্যালোজেন যুক্ত আছে, তাহলে এটা নিঃসন্দেহে আলফা কার্বন। আলফা কার্বন যদি সরাসরি কোনো কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় বিটা কার্বন। বিটা কার্বন যদি কোনো কার্বনের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় ডেল্টা কার্বন। আমাদের এখানে কোনো ডেল্টা কার্বন নাই, আমাদের এখানে আলফা আছে আর বিটা আছে। তো একটা যৌগে বিটা কার্বন যে কটা থাকে সেই যৌগের ডিগ্রি হয় তত, তবে এটা একটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আরেকটা উদাহরণ দিই, CH Cl, এখানে মনে করো একটা CH3 দিলাম, এখানে আরেকটা CH3 দিলাম। ঠিক আছে, তো এই কার্বনের সঙ্গে ক্লোরিন যুক্ত আছে, তো এটা নিঃসন্দেহে আলফা, এটা একটা বিটা, এটা একটা বিটা। তাহলে এখানে 2টা বিটা আছে না, তাহলে এটা অবশ্যই 2 ডিগ্রি। আমি বলছি যে কটা বিটা থাকবে, অন্য কেউ কয়টা আছে এটা নট ফ্যাক্ট, ফ্যাক্ট হচ্ছে কয়টা বিটা আছে তার ডিগ্রি তত হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা মনে করি একটা অ্যালকোহল দিয়ে দেখি, CH3 CH3 CH3OH। দেখো এটা অবশ্যই আলফা, এটা একটা বিটা, এটা একটা বিটা, এটা একটা বিটা। তাহলে আমাদের এখানে 3টা বিটা কার্বন আছে, তার মানে এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল বলতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা, একে যদি আমরা গাঠনিক এটা তো গাঠনিক সংকেত দেখলাম, আমরা এর আণবিক সংকেতটা এভাবে দেখতে পারি আমরা, CH3 COH এভাবেও দেওয়া থাকতে পারে। তার মানে এই আলফা কার্বন এর সঙ্গে 3টা বিটা কার্বন আছে, তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, তাহলে আমরা এই ডিগ্রিগুলো চিনলাম, সঙ্গে আমরা আলফা এবং বিটা কার্বনটাকেও চিনলাম। এবার আসো আমরা একটা এসএন একটা ই বিক্রিয়া দেখি, তারপরে বলি আমরা CH3 CH2Cl প্লাস NaOH উৎপন্ন হবে হচ্ছে CH3 CH2OH প্লাস NaCl। দেখে বুঝতে পারতেছে এটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে, এই OH এর জায়গায় ক্লোরিন ঢুকেছে আর এই ক্লোরিনের জায়গায় OH ঢুকেছে, তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, CH3 CH2Cl প্লাস NaOH। আচ্ছা, CH2 ডবল বন্ড CH2 প্লাস HCl। আচ্ছা, এখানে দেখো নিঃসন্দেহে যেহেতু এটা দ্বিবন্ধন তৈরি হয়ে গেছে, তার মানে এটা একটা অপসারণ বিক্রিয়া। তো তোমরা এখন প্রশ্ন করবো যে স্যার কী হলো বিষয়টা, একই বিক্রিয়ক সব কিছু আমাদের জৈব বিক্রিয়ক যেটা, বিকারক যেটা, জৈব বিক্রিয়ক যেটা, বিকারক যেটা, সবই তো ঠিকই আছে, তাহলে উৎপাদ কীভাবে চেঞ্জ হয়ে গেল বা কেন চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ, উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিকারকের যে অবস্থাটা আসলে ভিন্ন হয়ে গেলে আমাদের এমনটা হতে পারে। ঠিক আছে, বিকারকের অবস্থা যদি আমাদের ভিন্ন হয়ে যায় তাহলে এরকমটা আমাদের সৃষ্টি হয়ে যেতে পারে। তো আমাদের এই জায়গাটায় যদি আমি AQ দিতাম আর এখানে যদি আমি ALC দিতাম তাহলে বিক্রিয়া দুটো ঠিক আছে। এবার AQ মানে জলীয় আর ALC মানে অ্যালকোহলীয়। তাহলে দেখো দুইটাই সোডিয়াম হাইড্রোক্সাইড কাজ করাচ্ছি আমরা, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে এখানে, কিন্তু তাদের অবস্থা কিন্তু আলাদা, একটা হচ্ছে জলীয় আর একটা হচ্ছে অ্যালকোহলীয়। তো সাধারণত আমি যদি তোমাকে বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা সবল ক্ষার না দুর্বল ক্ষার, তোমরা উত্তর দিবা যে হ্যাঁ স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড তো অবশ্যই একটা সবল ক্ষার। আমি যদি বলি যে না বাবা সোডিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, তো তোমরা বলবো এই স্যার কিছু জানে না। হ্যাঁ, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে কি তুমি
কোন দ্রাবকে দ্রবীভূত করতেছ তার ভিত্তিতে আমরা বলি। সোডিয়ামের আমরা সাধারণত পানি একটা সার্বজনীন দ্রাবক, আমরা পানিতে দ্রবীভূত করে তারপরে বলি। সো পানির বেসিসে সোডিয়াম অক্সাইড একটা সবল ক্ষার, ঘটনা সত্য, কিন্তু সোডিয়াম অক্সাইডকে যখন তুমি একটা জৈব দ্রাবক যেমন অ্যালকোহলে দ্রবীভূত করবা তখন সে তো ভালো দ্রবীভূত হবে না। তাহলে অ্যালকোহলীয় দ্রাবকের বেসিসে সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা অবশ্যই একটা দুর্বল ক্ষার বলতে পারি। আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে দ্রাবক ভেদে আমরা বলবো সে সবল নাকি দুর্বল। তো আমাদের এখানে সোডিয়াম অক্সাইডকে আমরা একবার পানিতে দ্রবীভূত করতেছি, সেক্ষেত্রে সে সবল ক্ষার। এই ক্ষেত্রে আমরা অ্যালকোহলে দ্রবীভূত করতেছি, সেক্ষেত্রে সে একটা দুর্বল ক্ষার। আচ্ছা, এবার আরেকটা জিনিস খেয়াল করো। মনে করো যে তোমরা দুইজন বাসে যাচ্ছ, পাশাপাশি সিটে, কেউ কাউকে চেনো না। হঠাৎ তোমার একটু খারাপ লেগে উঠলো, তখন তুমি তোমার পাঁচজনকে বলবে যে ভাই আপনি একটু আমার সিটে আসেন, আমি একটু ওইখানে যাই জানালার পাশে, আমার একটু বমি বমি ভাব। তো ও জায়গাটা এক্সচেঞ্জ করে নিলে খুব ইজি একটা ব্যাপার, কোনো সমস্যা নেই। যে এ জায়গায়ও আসলে ও জায়গায়ও আসলে প্রতিস্থাপন করলে, প্রতিস্থাপন কাজটা খুব সহজ, অল্প শক্তি যোগেই করা যায়। কিন্তু অপসারণ মানে কি টোটালি একজন বিক্রিয়কের মধ্যে আছে, তার বন্ধনটাকে টোটালি ছিন্ন করে দিয়ে তুমি বাদ দিয়ে দিবা তাকে। তো এটা অবশ্যই কী হবে, আমাদের একটু শক্তি সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে, ঠিক না? যে তুমি যখন কাউকে বাদ দিতে যাবা টোটালি, তখন সেটা একটু শক্তি সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। তার মানে প্রতিস্থাপন বিক্রিয়াটা সহজে ঘটে, প্রতিস্থাপন বিক্রিয়াটা অল্প শক্তি যোগেই ঘটে যায়। কিন্তু অপসারণ যদি করতে হয় তাহলে সেখানে আমাদের শক্তির পরিমাণটা অনেক বেশি থাকার প্রয়োজন পড়ে, ঠিক আছে? তো আমরা এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH যদি পানিতে দ্রবীভূত হয় তাহলে উৎপন্ন হবে কি Na প্লাস আর OH মাইনাস AQ। এই যে OH মাইনাস মাইনাস চার্জ আছে না, তাহলে মাইনাস চার্জকে আমরা একটু আগে নিউক্লিওফাইল বলেছিলাম। দেখো তো মনে করতে পারো কি না তোমরা, যে একটু আগে আমরা মাইনাস চার্জ যদি কেউ হয় তাহলে নিউক্লিওফাইল। তো আমরা এখানে বলছিলাম যে প্রতিস্থাপনকে আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বলেছি, কিন্তু এই কারণে যেহেতু আমরা একটা নিউক্লিওফাইল দিয়ে আমরা এখানে কাজ চালাচ্ছি, ঠিক আছে? এই জন্য আমরা ওকে বললাম নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, ঠিক আছে? আচ্ছা, তো আসো, এই সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটা সবল ক্ষার, তো মাথায় রাখবা ক্ষার যদি সবল হয় তাহলে সেখান থেকে উৎপন্ন নিউক্লিওফাইলের প্রকৃতি হয় হচ্ছে দুর্বল প্রকৃতি। ক্ষার যদি সবল হয় তাহলে সেখান থেকে উৎপন্ন নিউক্লিওফাইলের প্রকৃতি হয় একটা দুর্বল প্রকৃতির নিউক্লিওফাইল, কোনো সবল রিয়াকশন ঘটানোর ক্ষমতা ওর থাকে না, ঠিক আছে? এই জন্যে ও প্রতিস্থাপন ঘটাবে। কিন্তু NaOH যদি তুমি অ্যালকোহলীয় দ্রবণে দ্রবীভূত করো তাহলে আমাদের এখানে কী হবে, খুবই অল্প পরিমাণ দ্রবীভূত হবে, তার মানে দুর্বল ক্ষার। তো এইখান থেকে যে দুটো আয়ন উৎপন্ন হবে, বিশেষ করে আমাদের নিউক্লিওফাইলটা ALC অ্যালকোহলীয় নিউক্লিওফাইল, এটা অবশ্যই খুবই সবল প্রকৃতির, খুবই স্ট্রং একটা নিউক্লিওফাইল হবে। আর যেহেতু স্ট্রং নিউক্লিওফাইল তার মানে এর ক্ষমতা খুবই বেশি, তাহলে এ অপসারণ বিক্রিয়াটা ঘটাতে পারবে। তাহলে ক্ষারের ব্যাপারটা আমার মনে হয় ক্লিয়ার করতে পারছি, যে যদি তুমি অ্যালকোহলীয় ক্ষার নাও তাহলে তোমার নিউক্লিওফাইল হবে দুর্বল, সো সে দুর্বল কাজটা করবে, তার মানে প্রতিস্থাপন, কম শক্তির বিক্রিয়াটা সে করবে। আর যদি তুমি ক্ষারটাকে অ্যালকোহলে দ্রবীভূত করে নাও তাহলে সেখান থেকে উৎপন্ন আয়নটা মানে নিউক্লিওফাইলটা হবে প্রচণ্ড সবল প্রকৃতির নিউক্লিওফাইল, সো সে সবল রিয়াকশনটাই ঘটাবে এবং সে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটাবে। আমার একটু কথা আমার সম্ভবত তোমরা বুঝতে পারিছো। তা এটা ছিল আমাদের ক্ষারের ব্যাপার। আচ্ছা, তো তাহলে আমরা কি বুঝলাম, যে জলীয় ক্ষার যদি হয় তাহলে SN বিক্রিয়া হবে, অ্যালকোহলীয় ক্ষার যদি হয় তাহলে E হবে। বুঝতে তোমরা পারতেছো যে কেন হবে। আচ্ছা, এরপরে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি হয়, ঠিক আছে? আমরা সাধারণত অ্যালকাইল হ্যালাইডে দেখবো। তো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড 2 ডিগ্রিতে সমানভাবে হয়। SN1 হয়, SN2 হয়, আবার হচ্ছে E1 এবং E2 দুইটাই সমানভাবে হয়। এর জন্য 2 ডিগ্রি নিয়ে কোনো আলোচনা নাই, আলোচনা আছে 1 ডিগ্রি আর 3 ডিগ্রি। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? আমাদের SN1 বা SN2 আর হচ্ছে E1 বা E2। ডিগ্রি কম সংখ্যা বেশি, তার মানে 1 ডিগ্রি, এটা হবে হচ্ছে SN2 বা E2, ডিগ্রি কম সংখ্যা বেশি। আচ্ছা, ডিগ্রি বেশি 3 ডিগ্রি, তাহলে এর ক্ষেত্রে হবে হচ্ছে SN1 বা E1, ডিগ্রি বেশি সংখ্যা
কম। দেখো তো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, তার মানে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি হয় তাহলে সেখানে SN2 এবং E2 বিক্রিয়া ঘটবে, আর 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যদি হয় তাহলে সেখানে SN1 এবং E1 এই বিক্রিয়া ঘটবে। ঠিক আছে এই পর্যন্ত? আচ্ছা, এটা গেল আমাদের 2 নম্বর। এরপরে আসলে ধাপ সংখ্যা সক্রিয়তা আমরা একটু পরে এবার আমরা আলোচনা করি। তাহলে আমরা প্রথমে এসএনকে একটু বিস্তারিতভাবে দেখতে চাচ্ছি যে এসএন বিক্রিয়াটা আমাদের কিভাবে হয়। তো আমরা প্রথমে যদি SN1 দেখতে চাই তাহলে ঘটবে 3 ডিগ্রিতে। তোমাদের কি বুঝতে সমস্যা হচ্ছে নাকি? তো এইখানে NaOH এর প্রকৃতি হবে অ্যালকোহলীয়। KOH দিতে পারতাম, আমি আগে বলেছি কিন্তু। আচ্ছা, তাহলে এখান থেকে আয়ন উৎপন্ন হবে Na প্লাস OH মাইনাস AQ জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তার মানে CCl CH3 প্রথমে এটা ভাঙে আমাদের এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর হ্যালাইড আয়ন। পরবর্তীতে ওই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন CH3 প্লাস ওইটা নিউক্লিওফাইলের সঙ্গে, আমাদের যে নিউক্লিওফাইল ছিল তোমরা কি দেখতে পাচ্ছ কিনা সবাই ওটা দেখো। প্রথমে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সেটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে পরিণত হবে। পরবর্তীতে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আমাদের নিউক্লিওফাইল OH মাইনাসের সঙ্গে বিক্রিয়া করে আমাদের তৈরি করবে 3 ডিগ্রি অ্যালকোহল CH3OH। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের SN1 রিয়াকশান। এবার আসলে আমরা যদি SN2 দেখতে চাই, SN2 বিক্রিয়া। আচ্ছা, SN2 বিক্রিয়া আমি তোমাদেরকে আগেও বলেছি SN2 ঘটবে হচ্ছে 1 ডিগ্রিতে। তাহলে CH3CH2Cl প্লাস N। আচ্ছা, এখানে আমরা মেকানিজমটা দেখতেছি। তাহলে এই জায়গাটায় এই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে, মনে করো আমরা একে একটু গাঠনিক সংকেত দিয়ে লিখি। এখানে একটা H আছে, এখানে আমাদের CH3 মূলকটা আছে, এখানে আরেকটা H আছে, আর এখানে মনে করো Clটা আছে। তো ঠিক যে পাশে ক্লোরিন আছে তার বিপরীত পাশ দিয়ে আমাদের নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে OH মাইনাস। ঠিক আছে, এটা বিপরীত পাশ দিয়ে অ্যাটাক করবে আমাদের জলীয় OH মাইনাস। ঠিক যে পাশে ক্লোরিন আছে তার বিপরীত দিক দিয়ে অ্যাটাক করবে, করে আমাদের একটা অন্তর্বর্তী যৌগ গঠন করবে সি। এই ক্লোরিনের বন্ধনটা ধীরে ধীরে ভাঙবে, এখানে যারা যে অবস্থায় ছিল তাদের কিছুই যাবে আসবে না, আর এই OH বন্ধনটা ধীরে ধীরে গঠিত হতে থাকবে। এরপর একটা সময় যায় কী হবে, এই টোটালি ক্লোরিনের বন্ধনটা ভেঙে যাবে আর এই OH-এর বন্ধনটা টোটালি গঠিত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাই যখন যাবে তখন আমাদের অবস্থাটা কী সৃষ্টি হবে, সি এখানে একটা OH তো আসলো, এই Hটা এখানে থাকবে, কিন্তু তখন আমাদের মূল স্ট্রাকচারটা উল্টে যাবে। তখন এই যে OH যে আগে এই বরাবর ছিল সে এখন এই বরাবর, তার মানে এই বরাবর নেমে আসবে, আর এই CH3। খেয়াল করে দেখো, এইটা একটা ঝড়ে উল্টানো ছাতা কেমন হয়, এই মনে করো ছাতার বাট, আর এরকম একটু উল্টে যায়, ঠিক না? দেখো তো বিষয়টা সেরকম না। এটাকে যদি আমরা ছাতার বাট বলি তাহলে অনেকটা উল্টে গেছে, ঝড়ে উল্টানো ছাতার মতো বলে মনে হবে স্ট্রাকচারটাকে। একে বলা হয় ওয়ার্ডেন ইনভার্সন। তাহলে SN2 বিক্রিয়ায় OHটা যখন পুরোপুরি ঢুকে যাবে এবং ক্লোরিনের বন্ধনটা যখন পুরোপুরি ভেঙে যাবে, তখন আমাদের কার্বনের মূল যে স্ট্রাকচারটা, মূল যে গঠন কাঠামোটা, ওই গঠন কাঠামোটা উল্টে যাবে, যাই ঝড়ে উল্টানো একটা ছাতার মতো বলে মনে হবে। একে বলা হয় ওয়ার্ডেন ইনভার্সন। ঠিক আছে, তো SN1 এটা 2 ধাপে ঘটে, SN2 1 ধাপে ঘটে। ঠিক আছে, 1 বিক্রিয়া সবসময় 2 ধাপে, 2 বিক্রিয়া সবসময় 1 ধাপে ঘটবে, SN1 আর SN2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এবার আসো আমরা একটু বিক্রিয়াটা দেখি। আচ্ছা, যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের ইতে হচ্ছে এলিমিনেশন। আচ্ছা, তার আগে আমরা এর সক্রিয়তাটা একটু বলে আসি। আমরা যদি বলি যে SN1-এর ক্ষেত্রে আমরা কী দেখেছি, 3 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয়, ওসে 2 ডিগ্রি একটু কম সক্রিয়, 1 ডিগ্রি তার চেয়ে কম সক্রিয়। আচ্ছা, আমরা নতুন একটা টার্ম যুক্ত করলাম, সেটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে CH3Cl। দেখো এইখানে আলফা কার্বন, কোনো বিটা কার্বন কি আছে? নাই তো, যেহেতু নাই সেহেতু এর কোনো ডিগ্রি নাই।
কোনো ডিগ্রি নাই মানে এটা একটা নর্মাল যৌগ, ঠিক আছে। এটা আছে এন অ্যালকাইল হ্যালাইড, নর্মাল অ্যালকাইল হ্যালাইড। তো আমরা নর্মাল না বলে আমরা 0 ডিগ্রি বলতেছি, তো বাদ করে ডিগ্রি দিয়ে প্রকাশ করেছি, তাই 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি 0 ডিগ্রি। সমস্যা হয়েছে নাকি তোমাদের? আচ্ছা, তুমি যদি বলো স্যার SN2 সক্রিয়তা, তাহলে 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 0 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। কারণ আমরা জানি যে SN2-র ক্ষেত্রে 1 ডিগ্রি হচ্ছে বেশি সক্রিয় থাকে আমাদের, আর 3 ডিগ্রি সবচেয়ে কম সক্রিয় থাকে, তাহলে 0 ডিগ্রি সবচেয়ে বেশি সক্রিয় হবে। ক্লিয়ার এই পর্যন্ত? সক্রিয়তার ব্যাপার গেল। ইর ক্ষেত্রেও একই কথা, ঠিক আছে। এই SN1 যেটা, এটা E1 সেম সক্রিয়তা, SN2 যেটা ওটাই E2 সেম সক্রিয়তা, ঠিক আছে। এ পর্যন্ত আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ধাপ এবং সক্রিয়তা বলে দিলাম আমরা SN এর। এবার ইটা আসো, এই সক্রিয়তা অলরেডি বলে ফেলেছি আমরা। এবার ই বিক্রিয়াটা কিভাবে ঘটে আমরা প্রথমে E1 দেখি। E1 ঘটবে কয় ডিগ্রিতে? 3 ডিগ্রিতে। আচ্ছা, তাহলে CH3 এবার হচ্ছে Cl। প্রথমে এখান থেকে CH3 প্লাস, এর পরবর্তীতে এই CH3 দেখো, একটা বিটা কার্বনকে আমরা একটু সাজায় লিখেছি, মানে একটু গাঢ় সঙ্গে দিয়ে লিখেছি। আমি এটাও করতে পারতাম, এটাও করতে পারতাম, কোনো সমস্যা নেই। যে কোনো একটা দেখো, এইখানে যখন এই কার্বন ইলেকট্রন ঘনত্বের ঘাটতিও দেখা দেবে, যখন ইলেকট্রন ঘনত্বের ঘাটতি দেখা দেবে, ঠিক তখন এই যে কোনো একটা বিটা কার্বনে থাকা বিটা হাইড্রোজেন সে কার্বনের সঙ্গে বন্ধনটা ভাঙবে, ওই ইলেকট্রন জোড়াটা সে কার্বন এইদিকে, মানে এই কার্বনে দিয়ে এই কার্বন ইলেকট্রন ঘনত্বের যে ঘাটতি থাকবে ওই ঘাটতি পূরণ করার চেষ্টা করবে। তার মানে এখান থেকে মনে করি এই হাইড্রোজেনটা যদি ভাঙে, তাহলে হাইড্রোজেনটা এখান থেকে H+ হিসেবে বের হয়ে যাবে। এইখানে থাকা যে বন্ধনের ইলেকট্রন জোড়, ওই ইলেকট্রন জোড় তখন কার্বন কী করবে? এই জায়গাটায় ঠেলে দেবে। আমি তোমাদেরকে আবারও বোঝাই। এই যে প্রথমে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন উৎপন্ন হলো, ওই 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে থাকা যে কোনো একটা বিটা কার্বনের বিটা হাইড্রোজেন CH3 আমি এ কার্বনে দেখাতে পারতাম, এটাতেও দেখাতে পারতাম, একসঙ্গে তো সবগুলো তো দেখানো যাবে না, তাই আমি একটাতে দেখাচ্ছি। আমাদের প্লাস মানে কি? এই কার্বনের ইলেকট্রন ঘনত্ব অনেক কমে গেছে, তখন এই কার্বন, এই বিটা কার্বন অথবা এই বিটা কার্বন অথবা এই বিটা কার্বন এই কার্বনের ইলেকট্রন ঘনত্বটাকে পুরোয় দেওয়ার চেষ্টা করবে। যখন চেষ্টা করবে তখন সে এই কার্বনটা দেওয়ার চেষ্টা করতেছে মনে করো, তখন এর সঙ্গে থাকা যে 3টে বিটা হাইড্রোজেন আছে, যে কোনো একটা বিটা হাইড্রোজেনের বন্ধনটাকে ভেঙে দেবে। যে কোনো একটা বিটা হাইড্রোজেনের বন্ধনটা ভাঙবে, সে এইটা ভাঙলে এখান থেকে ইলেকট্রনকে রেখে চলে যাবে। এই H+ হিসেবে এখান থেকে বের হয়ে গেল। এক জোড়া ইলেকট্রন কিন্তু এখানে থেকে গেছে, যে ইলেকট্রন জোড়াটা সে এই কার্বনের সঙ্গে শেয়ার করে দেবে। দিলে তখন আমাদের কি হবে? CH3 ডাবল বন্ড উৎপন্ন হবে, কারণ আগে একটা বন্ধন ছিল, নতুন করে আরেকটা বন্ধন আরেকটা এক জোড়া ধরে ইলেকট্রন আসলো, তাহলে এক জোড়া ইলেকট্রন আসা মানে সেখানে একটা বন্ধন সৃষ্টি হওয়া, CH2। দেখো তোমরা বুঝতে পারিছো আশা করি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা এটা দেখলাম E1, E2 বিক্রিয়াটা একটু খুব ইজি। মনে করো ClH ঠিক আছে। আচ্ছা, প্রথমে মনে করো কি যে আমাদের OH- নিউক্লিওফাইল, সে এই জায়গা থেকে যে কোনো একটা হাইড্রোজেনকে সে নিজের কাছে টেনে নিলে তাহলে এই হাইড্রোজেন কি করবে? সে এই বন্ধনের ইলেকট্রন মেঘটাকে এখানে রেখে সে চলে আসবে সঙ্গে, এসে H2O পানি গঠন করবে, আর এই বন্ধন ইলেকট্রন জোড়াটা তখন চলে যাবে এই 2 কার্বনের মাঝ বরাবর, ঠিক আছে। গেলে এই কার্বনে আবার ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। যখন এই কার্বন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে তখন এই ক্লোরিন তার তড়িৎ ঋণাত্মকতা অত্যন্ত বেশি হওয়ায় সে বন্ধনের ইলেকট্রন জোড়া সে নিজে নিয়ে এখান থেকে Cl- আয়ন হিসেবে বের হয়ে যাবে। আমি কি বোঝাতে পারিছি তোমাদেরকে? আবার বলি, দেখো কী হয়েছে। প্রথমে আমাদের নিউক্লিওফাইল OH- মানে অ্যালকোহলীয় যে হাইড্রোক্সিল আয়ন, সেটা এইখান থেকে এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেন বা এই হাইড্রোজেন যে কোনো একটা বিটা হাইড্রোজেনকে নিলে তখন কী হবে? হাইড্রোজেনটা এই জায়গায় ইলেকট্রন ঘনত্বটা রেখে চলে আসবে, এসে পানিতে পরিণত হবে।
আচ্ছা, এবার এই ইলেকট্রন ঘনত্ব অর্থাৎ কার্বনের মাধ্যমে কিন্তু একটা মাইনাস চার্জ সৃষ্টি হবে। এখন মাইনাস চার্জ কার্বনের ওইভাবে তো রাখতে পারে না, অতিরিক্ত ইলেকট্রন রাখার ক্ষমতা কার্বনের নাই। যেহেতু নাই সেহেতু সে কী করবে, এই ইলেকট্রন জোড়াটাকে এই বন্ধন মানে এই দুই কার্বনের মাঝ বরাবর সে শেয়ার করে দেবে। যখন শেয়ার করে দেবে তখন এই কার্বনের ইলেকট্রন ঘনত্ব পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এই কার্বনের ইলেকট্রন ঘনত্ব আমাদের পূর্বের তুলনায় যখন বৃদ্ধি পাবে তখন এই ক্লোরিন কার্বন ক্লোরিনের বন্ধনে থাকা ইলেকট্রন জোড়া সে ক্লোরিনটা নিয়ে Cl- হিসেবে এখান থেকে বের হয়ে যাবে। তাই যখন যাবে তখন কি থাকলো, এই কার্বনের সঙ্গে এই দুটো হাইড্রোজেন পড়ে থাকলো, এই কার্বনের সঙ্গে এই দুটো হাইড্রোজেন পড়ে থাকলো, আর এখানে আগে তো একটা একক বন্ধন ছিল, নতুন করে এখানে আরেকটা বন্ধন ধরে হলো তোমার দ্বিবন্ধন। তখন আমাদের এখান থেকে উৎপন্ন হলো CH2 ডবল বন্ড CH2। ঠিক আছে, এটা হচ্ছে E2 মেকানিজমে ঘটলো আমাদের। ঠিক আছে, আচ্ছা তাহলে এই ছিল আমাদের SN1 আর হচ্ছে SN2, E1 আর E2, যেখানে আমাদের তুলনার ব্যাপার ছিল ক্ষার, এরপর হচ্ছে কয় ডিগ্রিতে কোনটা ঘটে, ধাপ কি সক্রিয়তা কি। ঠিক আছে, কয়টা ধাপ কয়টা সক্রিয়তা। ঠিক আছে, এগুলো আমরা মোটামুটিভাবে আলোচনা করেছি। আমি আশা করতেছি এ পর্যন্ত ইনশাল্লাহ তোমরা বুঝতে পারছো তোমরা। এবার আমরা এই বিক্রিয়া সংক্রান্ত আমরা একটা নীতি দেখব, তার নাম হচ্ছে সাইজেফ নীতি। তোমরা কি খাতাটা দেখতে পাচ্ছ? আশা করি সাইজেফ নীতি পড়তে পারতেছ? সাইজেফ নীতি। তো সাইজেফ নীতি হচ্ছে কি, আমাদের অপসারণের ক্ষেত্রে শুধুমাত্র অপসারণ, যদি অপসারণটা 2 ডিগ্রিতে হয়, অপসারণটা যদি 2 ডিগ্রিতে হয় তাহলে দেখো উদাহরণ দিয়ে আগে CH3 CH2 CH2 C, এখানে মনে করো যে তোমার ক্লোরিন, তাহলে H CH3, এই যে যৌগটা এইখান থেকে এটা একটা 2 ডিগ্রি। কারো সমস্যা আছে নাকি? দেখো তো, এটা আলফা, এটা একটা বিটা, এটা একটা বিটা, দেখো তো এই না, তাহলে এটা 2 ডিগ্রি আর এগুলো হচ্ছে ডেল্টা কার্বন, তাহলে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এটা। আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে যখন আমাদের অপসারণ হবে তখন অপসারণটা খেয়াল করে দেখো, আমাদের এই বিটা কার্বনও যদি হয় হতে পারে, আচ্ছা এই বিটা কার্বনে যদি হয় তাও হতে পারে। তার মানে আমরা এখান থেকে দুটো উৎপাদ পাওয়ার একটা পসিবিলিটিস আছে। একটা আছে এই কার্বনে যদি হয় তাহলে আমরা একটা উৎপাদ পাবো, যদি এই বিটা কার্বন থেকে অপসারণ হয় তাহলে আমরা আরেকটা উৎপাদ পাবো। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? দেখো তো যে এখানে দুটো বিটা কার্বন, তো আমরা জানি যে আমাদের যখন অপসারণ হয়, সাইজেফ নীতি কিন্তু অপসারণ নিয়ে, তাহলে আমাদের যখন অপসারণ হয় তখন একটা বিটা কার্বন থেকে বিটা হাইড্রোজেন অপসারণ হয়। আলফা কার্বন থেকে হ্যালোজেন তো যাবেই, সঙ্গে বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে, আমরা এর আগে তাই দেখেছিলাম। তো বিটা কার্বন থেকে যখন একটা হাইড্রোজেন যাবে, তো যেহেতু বিটা 2টা, তাহলে যে কোনো একটা বিটা থেকে যেতে পারে। তো প্রথম কথা আমি বলতেছি কি, যদি এই বিটা থেকে যায় তাহলে আমাদের উৎপাদটা কেমন হবে, CH3, এই পর্যন্ত কিচ্ছু হবে না, CH3 CH2 CH2। এবার এই কার্বন থেকে ক্লোরিন যাবে, একটা দ্বিবন্ধন তৈরি হবে, আর এই কার্বন থেকে আরেকটা হাইড্রোজেন যাবে, তাহলে CH2। কী কাজ করেছি, এখান থেকে একটা ক্লোরিনকে দূর করেছি, এখান থেকে একটা হাইড্রোজেনকে দূর করেছি, তাহলে এই পর্যন্ত ঠিকঠাকভাবে লিখে এখান থেকে ক্লোরিন দূর করে CH, এখান থেকে হাইড্রোজেনকে দূর করলে CH2। আর আমরা জানি যে অপসারণ বিক্রিয়া একটা বন্ধন বাড়ে, তাই আমরা এখানে একটা ডাবল বন্ড দিছি। আচ্ছা, আমাদের এটা হতে পারে যে এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হলো, তাহলে এই 2 কার্বনের কিছুই হবে না, CH3 CH2 গেল। ঠিক আছে, আচ্ছা এবার এই কার্বন থেকে যদি হাইড্রোজেন সরে যায় তাহলে কি উৎপন্ন হলো, CH, এটা দ্বিবন্ধন তো হবে, অপসারণ যদি এই কার্বন হয়েছে, আর এই কার্বন থেকে ক্লোরিন তো দূর হবেই, তাহলে এখানে একটা CH, এরপরে লাস্টে CH3। তো সাইজেফ নীতি বলতেছে কি, যে 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে যখন বিটা হাইড্রোজেন অপসারিত হবে তখন যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে অপসারণ বিক্রিয়াটা সেখান থেকে হবে। তাহলে এখানে দুটো হাইড্রোজেন, এখানে 3টা হাইড্রোজেন, দেখো এখানে হাইড্রোজেন 2টা, তাহলে এখানে হাইড্রোজেন সংখ্যা কম, তাহলে সাইজেফ নীতি অনুসারে এই উৎপাদটাই আসলে আমরা পাবো, এটা উৎপন্ন হবে 90% ক্ষেত্রে, এটা উৎপন্ন হবে 10% ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের মেইন উৎপাদ। তাহলে সাইজেফ নীতি বলেছে কি, যে যখন 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে বিটা হাইড্রোজেন অপসারণ হবে তখন ওই কার্বন থেকে হাইড্রোজেনটা অপসারিত হবে যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম আছে। ঠিক আছে, তাহলে এই কার্বন হাইড্রোজেন সংখ্যা, এই বিটা কার্বন হাইড্রোজেন আছে 2টা, এই বিটা কার্বন হাইড্রোজেন আছে 3টা, সো অপসারণটা এই বিটা কার্বন থেকেই হবে, সেটা হবে আমাদের মেইন উৎপাদ। এটা হচ্ছে সাইজেফ নীতি। তো এরকম কার্বন যাওয়া আসা নিয়ে কিন্তু আরেকটা নীতি আছে, সেটা হচ্ছে মার্কোনিকভের নীতি। মার্কোনিকভ
কভের নীতি। দেখো মার্ক এখান থেকে তো আমরা কী করেছি, দূর করেছি। এবার কথা হচ্ছে দূর করা জায়গায় যদি আবার যুক্ত হয়, যেমন CH3 CH2 CH, হ্যাঁ, ডবল বন্ড CH2 এই যদি হয়, আর এর সঙ্গে যদি আমরা একটা HBr যদি আমরা বিক্রিয়া করাই, তাহলে আমাদের এখান থেকে আমরা দুটো উৎপাদ পাইতে পারি। খেয়াল করে দেখো, তোমার দ্বিবন্ধনযুক্ত কার্বন আছে এই একটা, তোমার এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে H প্লাস আর একটা হচ্ছে Br মাইনাস। তাহলে প্রথমে তোর Hটা এখানে আসতে পারে, Brটা এখানে যেতে পারে। আচ্ছা, তাহলে কী উৎপাদ পাবো আমরা, CH3 CH2 Br। দ্বিবন্ধন কিন্তু থাকবে না, যেহেতু যুক্ত হচ্ছে। সংযোজন বিক্রিয়া কিন্তু দ্বিবন্ধন থাকে না, মানে দ্বিবন্ধন দূর হয়ে যায়, একটা দ্বিবন্ধন থাকলে সেটা দূর হয়ে যায়। আচ্ছা, অথবা কী হতে পারে, হাইড্রোজেনটা এখানে আসতে পারে, ব্রোমিনটা এখানে যেতে পারে। দেখো তো সেটা হতে পারে না? আচ্ছা, তাই যদি হয় তাহলে আমাদের উৎপন্ন হবে CH3 CHBr CH3। ঠিক আছে, তো এই পর্যন্ত দেখতে পাচ্ছ মনে হয় তোমরা সবাই। আচ্ছা, তাহলে মার্কনিকভ বলেছে কি আমাদের, দেখো এইটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন মানে কি, এই যে দ্বিবন্ধনযুক্ত যে দুটো কার্বন, ওই দুই কার্বনের যদি হাইড্রোজেনের সংখ্যা কম বেশি থাকে তাহলে তাকে বলা হয় অপ্রতিসম অ্যালকিন। এখানে হাইড্রোজেন আছে একটা, এখানে হাইড্রোজেন আছে দুইটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন। তাহলে এটা অপ্রতিসম অ্যালকিন। আর এখানে দেখো এই যোগটা একটা পজিটিভ এবং একটা নেগেটিভ প্রান্তবিন্দু আছে না, তো আমরা একে বলতে পারি অপ্রতিসম বিকারক। যদি দুটোই সেম পজিটিভ বা নেগেটিভ যদি হতো তাহলে আমরা তাকে বলতাম প্রতিসম বিকারক। তাহলে অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় একাধিক উৎপাদ যখন গঠিত হবে, তখন অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে, বিকারকের হাইড্রোজেনটাও সেখানেই আসবে। তাহলে কি বললাম, অপ্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়া, যুত মানে সংযোজন বিক্রিয়ায় অ্যালকিনের যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে, বিকারকের হাইড্রোজেনটাও সেখানে আসবে। তার মানে যার আছে তাকে আরও দেওয়া, তেলও মাথায় তেল দেওয়া। সেক্ষেত্রে এইটা অবশ্যই মার্কনিকভের উৎপাদ হবে। এটা উৎপন্ন হবে 80% ক্ষেত্রে, এটা উৎপন্ন হবে 20% ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এটা আমাদের মেইন উৎপাদ হবে, কিন্তু ব্রোমিনটা যাবে এইখানে, আর হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন যাবে বেশি সংখ্যক হাইড্রোজেনের জায়গায়। তাহলে এখানে হাইড্রোজেন একটা, এখানে হাইড্রোজেন দুইটা, সো হাইড্রোজেনটা দুইটা জায়গাতেই আসবে। এটা হচ্ছে মার্কনিকভের নিয়ম। তাহলে দেখো এই দুটো নিয়ম এখন মিলে গেছে না। সাইজের যখন দূর হবে, কমের থেকে দূর হবে, যে বিটা কার্বন হাইড্রোজেন কম সেখান থেকে দূর হবে। যখন যুক্ত হবে তখন বেশিটা এসে যুক্ত হবে। ঠিক আছে, বেশিটা এসে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি। এই হচ্ছে ব্যাপার। তাহলে দূর হওয়ার সময় কমের থেকে, যুক্ত হওয়ার সময় বেশির থেকে। দূর হওয়াটা সাইজেফ নীতি, যুক্ত হওয়াটা মার্কনিকভের নীতি। আচ্ছা, মার্কনিকভ যেহেতু শিখলাম, তাহলে আমরা একটু বিপরীতটা একটু শিখে ফেলি। বিপরীত মার্কনিকভ, এর আরেক নাম হচ্ছে খারাস। খারাসের নিয়ম, বিপরীত মার্কনিকভ বা খারাসের নিয়ম। খারাস বলতেছে কি, যদি H2O2, একে কিন্তু পারক্সাইড নীতিও বলা হয়, বুঝছো, পারক্সাইড প্রভাব। যে হাইড্রোজেন পারক্সাইড যদি উপস্থিত থাকে, তাহলে হাইড্রোজেন পারক্সাইডের উপস্থিতিতে এই মার্কনিকভের যে উৎপাদগুলো আমরা বললাম, এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তখন এর এখানে হয়েছিল কত পার্সেন্ট, 80%, তখন এটা হয়ে যাবে মাত্র 1%। আর এখানে হচ্ছে 20%, তখন এটা হয়ে যাবে 99%। হাইড্রোজেন পারক্সাইড উপস্থিতিতে যদি এই বিক্রিয়াটা হয়, তখন হাইড্রোজেন কমের জায়গাতেই যাবে। ঠিক আছে, তোমার ঠিক মার্কনিকভের বিপরীত উৎপাদটা তুমি পাবা। এই হচ্ছে বিপরীত মার্কনিকভের নিয়ম। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি যে পর্যন্ত তোমরা হয়তো বুঝতে পেরেছো ইনশাল্লাহ। আর যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, তো আমার ফেসবুক আইডি হয়তো তোমরা অনেকেই জানো, বা আমার মোবাইল নাম্বার জানো, 01925577417। এই নাম্বারে আমাকে সরাসরি ফোন করতে পারো, ভিডিওতে কমেন্ট করতে পারো। তো যেভাবে হোক আমি আবারও একটা সমস্যা ইনশাল্লাহ তোমাদের আমি সমাধান করে দেবো। ঠিক আছে, আর সর্বোপরি কথা যেটা, সেটা হচ্ছে কি, তোমরা যতদিন পর্যন্ত ইন্টার এবং অ্যাডমিশনে আসো ততদিন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সবগুলো ভিডিও পরপর পেয়ে যাবা। ঠিক আছে, তো আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।